আমরা সবাই একটা জিনিস বিশ্বাস করি বা মানি যে আমেরিকা আসলে বিশ্বের সকল যুদ্ধ নিয়ন্ত্রণ করে। আবার আমরা আরেকটা জিনিসও মাঝে মধ্যে মনে করে থাকি যে ইসরায়েলই হয়তোবা বিশ্বের সবকিছু রিমোট কন্ট্রোল ধরে রেখেছে। হ্যাভ ইউ এভার থট যে ইসরায়েলের কাছে যদি সবকিছু রিমোট কন্ট্রোল থেকেই থাকে, তাহলে ওরা নিজেদের ক্ষতি নিজেরা কেন করবে? হামাসের হামলায় কেন ওদের এত নাগরিক মারা যাবে? আবার আমেরিকা কেন এবার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে এই সকল যুদ্ধ চালিয়ে যাবে, যেখানে আমেরিকার নিজেরই অর্থনৈতিক অবস্থা টালমাটাল? তবে কি এসব যুদ্ধের পেছনে অন্য কেউ আছে? এমন কেউ যাদের হয়তো আমরা কখনো নামও শুনিনি, হয়তো আমরা তাদের কখনো দেখিও নি বা তাদের সম্পর্কে জানিও না। আজকে আমরা জানবো কিভাবে বিশ্বের একটি রহস্যময় প্রতিষ্ঠান ব্ল্যাক রক বিশ্বের প্রায় সকল যুদ্ধ নিয়ন্ত্রণ করে থাকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও চলুন একটু যুক্তি দিয়ে দেখি। হু ইজ ব্ল্যাক রক? ব্ল্যাক রক আসলে বিশ্বের সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বলতে আসলে কি বোঝানো হচ্ছে তা হলো, এরা বিশ্বের নামি দামি সব বড় বড় প্রতিষ্ঠানের বিভিন্ন শেয়ার নিজেদের নামে বিলিয়ন বিলিয়ন নয় বরং ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে কিনে নেয়, এবং এগুলো কেনার মাধ্যমে তারা কোম্পানিগুলোর মোটামুটি সব ধরনের ক্ষমতায় হাতিয়ে নেয়। শুধু একবার ভেবে দেখুন, ব্ল্যাক রকের হাতে শুধুমাত্র 2024 সালের শেষের দিকেই প্রায় 10 ট্রিলিয়নের অধিক সম্পত্তি ছিল। তাদেরকে আপনি ইনভেস্টর না বলে এটা বলতে পারেন যে তারা সিস্টেমের নিয়ন্ত্রক। কিভাবে? বিশ্বে আপনি যত বড় বড় কোম্পানির নামে বলুন না কেন, অ্যাপল, ফাইজার, গুগল বা যে কোনো ধরনের প্রতিষ্ঠান যারা সরাসরি যুদ্ধের সাথেও সম্পৃক্ত, তাদের বড় বড় শেয়ারগুলো কিনে নেয় তারা কোটি কোটি ডলার খরচ করে, এবং সেই শেয়ারগুলো কেনার মাধ্যমে তারা সেই কোম্পানির সম্পূর্ণ ক্ষমতা তাদের হাতে নিয়ে নেয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা এমন এমন কোম্পানিগুলোতে ইনভেস্ট করে যারা কিনা যুদ্ধের মাধ্যমে সরাসরি লাভবান হয়, যেমন রেডিয়ন, লকহিড মার্টিনের মতো প্রতিষ্ঠান যারা কিনা অস্ত্র তৈরির কাজে নিয়োজিত। প্রতিটা যুদ্ধের সাথে জড়িত থাকে তেল, অস্ত্র, রিকনস্ট্রাকশন, কন্ট্রাক্ট, মানুষ, মিডিয়া ন্যারেটিভ এবং অন্যান্য আরও অনেক বিষয়। এবং মূলত ব্ল্যাক রক এগুলো কন্ট্রোলের মাধ্যমেই কন্ট্রোল করে পুরো যুদ্ধের দুনিয়া। যেমন ধরুন, আমেরিকা ইরাকে হামলা চালালো, তেল কোম্পানিগুলো চুক্তি পেল, আবার এদিকে যুদ্ধের জন্য বিলিয়ন বিলিয়ন টাকা খরচ হলো, আর এই সব কিছুর লাভের ভাগ পেল ব্ল্যাক রক। শুধুমাত্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন অবস্থায় রেডিয়নের স্টক বেড়েছিল প্রায় 20 থেকে 30% পর্যন্ত। আর এর সবচেয়ে বড় ইনভেস্টর কে ছিল? হ্যাঁ, ব্ল্যাক রকই ছিল। ব্ল্যাক রকের ক্লোন কোম্পানি ভ্যানগার্ড এবং ব্ল্যাক রক মিলে শুধুমাত্র যে যুদ্ধের জন্য যেসব প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রয়েছে তাদের স্টকেই ইনভেস্ট করে তা নয়, তার কিন্তু মিডিয়া ন্যারেটিভ কন্ট্রোল করার জন্য মিডিয়ার যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সে সকল প্রতিষ্ঠানগুলোতেও বিনিয়োগ করে। কেন করে? যেমন ফক্স, সিএনএন, এবিসি নিউজগুলোর মতো যেসব বড় বড় মিডিয়া প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের শেয়ারের সিংহভাগও কিন্তু এই ব্ল্যাক রক এবং ভ্যানগার্ড কিনে নেয়। কেন কিনে নেয়? শুধুমাত্র তাদেরকে কন্ট্রোল করার জন্য, এবং তাদের যে সকল নিউজ রয়েছে সেগুলো যেহেতু অনেক বেশি পরিমাণ মানুষকে ইনফ্লুয়েন্স করে, তার মাধ্যমে মানুষের মনে তারা এই নিউজ মিডিয়াগুলো ব্যবহার করে যুদ্ধকে সাপোর্ট করার জন্য অনেক বেশি পরিমাণ ন্যারেটিভ তৈরি করে। শত্রুকে আক্রমণ করতে হবে, শত্রুকে হামলা চালাতে হবে, মানুষকে মারতে হবে, অমুকের ওপরে হামলা করতে হবে, তমুককে ক্ষতিগ্রস্ত করতে হবে, এ সকল বিষয় কিন্তু মিডিয়াই কন্ট্রোল করে থাকে। এবং জনগণের উপরে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে মিডিয়া প্রতিষ্ঠানগুলো। কারণ জনগণ আর যাই হোক না কেন, নানান ধরনের কন্টেন্ট ক্রিয়েটরকে ভরসা করার চেয়ে কি মিডিয়া প্রতিষ্ঠানকে বেশি ভরসা করে, আর এই জিনিসটিকে কাজে লাগায় ব্ল্যাক রক এবং ভ্যানগার্ড। অনেকে মনে করেন এই কোম্পানিগুলোর পিছনে রয়েছে বড় শ্যাডো, ইলুমিনাতি, গ্লোবালিস্ট এলিট বা ডিপ স্টেট, যাই বলেন না কেন এসবেরও হাত থাকতে পারে এই কোম্পানিগুলোর পিছনে বলে মনে করেন একদল গবেষক। এই কোম্পানির হাতে আছে সবকিছু, মিডিয়া কন্ট্রোল, রাজনীতি, এভরিথিং। এবং ব্ল্যাক রকের যে সিইও যিনি হচ্ছেন ল্যারি ফিঙ্ক, তার একটি মাত্র নীতি, সেটা হলো কন্ট্রোল দ্য সিস্টেমস, কন্ট্রোল দ্য কোম্পানি। আরেকটা কথা বলি, ব্ল্যাক রক কিন্তু শুধু অস্ত্র নয় বরং রিবিল্ডিং সিস্টেমস, ক্লাইমেট কোম্পানি, হেলথ কেয়ার কোম্পানি এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। অর্থাৎ তারা যুদ্ধও করাবে আবার তারা রিবিল্ডও করবে। মানে এক কথায় একটা যুদ্ধের পিছনে তাদের ডাবল দিকে লাভ। 2024 সালের রিপোর্ট অনুযায়ী ব্ল্যাক রকের সবচেয়ে বড় মার্জিনাল প্রফিট এসেছে তাদের এনার্জি এবং ডিফেন্স সিস্টেম থেকে। শুধুমাত্র ইউক্রেন যুদ্ধের পরেই তারা 250 বিলিয়নের মতো কন্ট্রাক্টস পায় রিবিল্ড এবং কমিউনিটি সিস্টেম গ্রো করার জন্য। সব মিলিয়ে কি বোঝা যাচ্ছে? যুদ্ধ মানে কি দুঃখজনক? না, সবার জন্য নয়। আমরা ভাবি হয়তো দুটি রাষ্ট্র মিলে যুদ্ধ শুরু করে, কিন্তু আসলে ব্যবসায়ীরাই যুদ্ধ শুরু করে, ওরাই আসলে যুদ্ধগুলো কন্ট্রোল করায় এবং দুটি রাষ্ট্রকে ওরাই অর্থের যোগান দেয় যুদ্ধ পরিচালনা করার জন্য।
অস্ত্র বানানো কোম্পানি, তেলের কোম্পানি বা বিনিয়োগকারী গ্রুপ যাই বলি না কেন, এ সকল গ্রুপগুলোর সমন্বয় থাকলে মূলত যুদ্ধ সৃষ্টি হয় এবং এই যুদ্ধগুলো কন্ট্রোল করে ব্ল্যাক রকের মতো প্রতিষ্ঠানগুলো, যারা আড়ালে থেকে সবসময় লাভের ভাগিদার হয়ে থাকে। এককালে যুদ্ধ মানে ছিল ক্ষমতার খেলা, সাহসের খেলা। এককালে যুদ্ধ মানেই ছিল শাসনের বিস্তার। একটা সময় ছিল যখন মানুষ যুদ্ধে যেয়ে শহীদ হতে দ্বিধাবোধ করতো না। তারা সবসময় চাইতো একটি সাধারণ মৃত্যুর চেয়ে এই মৃত্যুটা অধিকতর সম্মানের, এবং এই মৃত্যুটাই তারা সবসময় গ্রহণ করতে চাইতো। কিন্তু এখন যুদ্ধ মানে কি শুধু এগুলোই? না, এখন যুদ্ধ মানে এগুলো নয়। এখন যুদ্ধ মানে হলো বাণিজ্যের খেলা। এখন যুদ্ধ মানে পুঁজিবাদীদের খেলা। এখন যুদ্ধ মানে পুঁজিবাদের ঘৃণ্য বাণিজ্য। আজকে আমরা জানলাম কিভাবে একটি প্রতিষ্ঠান যুদ্ধকে তাদের নিজেদের বিজনেস বানিয়ে ফেলেছে। তাদের কাছে কোনো সাধারণ মানুষের, কোনো শিশুর জীবনের মূল্যও নেই। আরও একটি বিষয় বর্তমানে বাংলাদেশের মানুষকে খুবই ভাবাচ্ছে, তা হলো ভারত এবং বাংলাদেশের মাঝে কি যুদ্ধ শুরু হবে? এই যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে? এটি কেন শুরু হবে? কারা নিয়ন্ত্রণ করবে? এর পেছনের ব্যাকস্টোরি কি হতে পারে? এ সকল নিয়ে বাংলাদেশের মানুষ খুবই উদ্বিগ্ন এবং সবসময় তারা এ বিষয় নিয়ে ভেবে চলেছে। এসব প্রশ্নের উত্তর থাকবে আমার পরবর্তী ভিডিওতে, তাই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।